So delta S total calculation you have completed, right? Delta S total calculation. এইটা তো করছি, এখান থেকে স্টার্ট হবে আজকে। So delta S total calculation we have completed, and we have discussed regarding thermodynamic and kinetic stability, and we say delta S total, what we have discussed earlier, is a thermodynamic term. So thermodynamics means you need to see, whenever I will say whether this reaction is thermodynamically feasible or not, you need to know the delta S total. And if delta S total is positive, means delta S total is greater than 0, means positive, then it is thermodynamically feasible. And whenever we will ask you kinetic feasibility, not stability, feasibility, then you need to look at EA. If EA is lower, EA is small, then the reaction should be kinetically feasible. So two terms, delta S total and EA, that we need to understand. So এটা এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। The role of temperature, from here we will start. So the increase in entropy obtained by supplying a certain amount of heat energy to object depending on the temperature of the system. So temperature is a very important factor. Why? কেন বলো তো, কেউ বলতে পারবা কেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এন্ট্রপির ক্যালকুলেশনে বা থার্মোডাইনামিক ফিজিবিলিটির ক্যালকুলেশনে? why temperature is important? Anyone? রিঅ্যাকশনের স্পিড বাড়ায় দিবে, টেম্পারেচার বাড়ায় দিলে। কি হবে? রিঅ্যাকশন স্পিড বাড়ায় দিবে না। আমি বলছি যে টেম্পারেচারের সাথে এন্ট্রপি, how it is related. So if you want to find this, delta S total এর কি হয়? If delta S total becomes more positive, দেখো delta S total এর ভ্যালু যত বাড়বে তোমার রিঅ্যাকশন তত বেশি থার্মোডাইনামিক্যালি ফিজিবল হবে, তাই না? ডেল্টা এস টোটাল যত বেশি পজিটিভ হবে, ডেল্টা এস টোটাল যত বেশি পজিটিভ হবে, রিঅ্যাকশন তত বেশি ফিজিবল হবে, থার্মোডাইনামিক্যালি তত বেশি ফিজিবল হবে। এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, ডেল্টা এস টোটালের সাথে তাহলে ডেল্টা এস টোটাল কিভাবে বাড়বে এটা যদি আমরা দেখতে চাই, আমরা বলছি যে ডেল্টা এস টোটাল মানে হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। আমরা জানি এখন কিভাবে হচ্ছে ডেল্টা এস টোটাল সিস্টেম ক্যালকুলেট করা লাগে। ডেল্টা এস সারাউন্ডিং মানে কি? দেখো এইখানে হচ্ছে ঘটনাটা, টেম্পারেচারের সাথে কিভাবে ডেল্টা এস টোটাল রিলেটেড। এটা হচ্ছে ডেল্টা এইচ বাই টি। এই যে দেখো এখানে টি টার্ম আছে, তাই না? টি আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো একটা রিঅ্যাকশন যদি একটা রিঅ্যাকশন এন্ডোথার্মিক, তাইলে এই সারাউন্ডিংটা কি? রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, তাহলে সারাউন্ডিং কি পজিটিভ না নেগেটিভ? এই টার্মটা নেগেটিভ। ভেরি গুড জব। রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, তার মানে এটা ধরো নেগেটিভ। সে আমি বললাম যে ডেল্টা এইচ অফ আ রিঅ্যাকশন ইজ মানে এন্ডোথার্মিক, তার মানে পজিটিভ সে 100 কিলোজুল পার মোল। তার মানে এখানে সিন্স একটা নেগেটিভ সাইন আছে, তাহলে টোটাল ডেল্টা সারাউন্ডিং এর যে ভ্যালুটা এটা নেগেটিভ হয়ে যেতেছে। সো এন্ডোথার্মিক যদি হয় তাহলে নেগেটিভ ভ্যালু। আচ্ছা, এখন সে এটা নেগেটিভ ভ্যালু, নেগেটিভ এক্স আছে, এক্স বাই টি, ঠিক আছে? ধরো এক্স একটা ভ্যালু আমরা নিলাম। এখন দেখো এই ভ্যালুটা পুরোটা হচ্ছে নেগেটিভ, তাইলে যদি আমি টেম্পারেচারকে ইনক্রিজ করি, টেম্পারেচার যদি ইনক্রিজ করি, তাইলে কি ভ্যালুটা লেস নেগেটিভ হইতেছে না? লেস নেগেটিভ। তাইলে ডেল্টা সারাউন্ডিং যদি লেস নেগেটিভ হয়, আর ধরো সিস্টেম যাই হোক, ডেল্টা সারাউন্ডিং যদি লেস নেগেটিভ হইতে থাকে, তার মানে ডেল্টা এস টোটাল পজিটিভ হওয়ার পসিবিলিটি বেড়ে যাইতেছে না? আর মোর পজিটিভ হওয়ার পসিবিলিটি বেড়ে যাইতেছে না? জি স্যার। ক্লিয়ারলি বোঝা দরকার, রাইট? এটা খুব ক্লিয়ারলি বোঝা দরকার। কিন্তু ধরো অন দা আদার হ্যান্ড, রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক হয়, তাহলে দেখো এটা হচ্ছে এক্স বাই টি। তাহলে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, রিঅ্যাকশন উইল বিকাম লেস পজিটিভ। আর এখানে তুমি মোর পজিটিভ লিখতে পারতা, উপরে নেগেটিভ না লিখে এটাও লিখতে পারো, মোর পজিটিভ বলে দিই আমি এটা।
less positive. এটা হচ্ছে টেম্পারেচার যদি বাড়াই, বলতেছি টেম্পারেচার যদি বাড়াই এটা উইল বিকাম মোর পজিটিভ। ভালো করে এটা বোঝার চেষ্টা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোর পজিটিভ আর এটা হচ্ছে লেস পজিটিভ। ভালো করে আমার ইয়েটা দেখো, ডিনোমিনেটর ফ্যাক্টরটা দেখো কি হইতেছে এখানে, লেস পজিটিভ। তাহলে এন্ডোথার্মিক হইলে এই পুরা ভ্যালুটা ডেল্টা এইচ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, তার মানে এই পুরা সারাউন্ডিং এর যে ভ্যালু মাইনাস ডেল এইচ বাই টি, এই পুরো টার্মটা নেগেটিভ হয়ে যেতেছে। তাহলে মাইনাস এক্স বাই টি। এখন টেম্পারেচার ধরো আগে 273 কেলভিন ছিল বা সে 300 কেলভিন ছিল, এখন তুমি এটাকে 400 কেলভিন করছো, তার মানে কি ডিনোমিনেটর বাড়তেছে। তাহলে ডিনোমিনেটর যদি বাড়ে তাহলে এই যে ভ্যালুটা নেগেটিভ ভ্যালুটা এটা ছোট হয়ে যাইতেছে, তাহলে এটা লেস নেগেটিভ হইতেছে। অথবা অন দা আদার হ্যান্ড ইফ ইউ সে মোর পজিটিভ, দ্যাটস দ্য সেম থিং, more positive or less negative, both you can say, less negative, এটাও বলতে পারো চাইলে। আর এক্সোথার্মিক যদি হয় তাহলে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, তাহলে ডেল্টা এইচ নেগেটিভ আর এখানে একটা নেগেটিভ সাইন আছে, ডেল্টা এইচ নেগেটিভ, এখানে একটা সামনে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে এই পুরো টার্মটা পজিটিভ হয়ে যেতেছে, তাহলে পজিটিভ এক্স বাই টি। তাহলে টেম্পারেচার যদি এখন আমি ইনক্রিজ করি, ডিনোমিনেটর ইনক্রিজ করলে এক্সো ইয়ের যে এই যে ভ্যালুটা পুরো ভ্যালুটা ইট উইল বিকাম লেস পজিটিভ। তার মানে তোমার আলটিমেটলি ডেল্টা এস টোটালের ভ্যালুটা উইল বিকাম লেস পজিটিভ। বুঝা যায়? জি স্যার। জি স্যার। আরেকটু সুন্দর করে বলবো আমি, আরেকটু সুন্দর করে বলবো, কিন্তু এক্সাম্পল দিয়ে বলি। দেখো, why does water freeze, এই এক্সাম্পলটা দিয়ে আমরা বলি তাহলে তোমাদের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এই যে কনসেপ্টটা আমি ডিসকাস করলাম এটাই আমি এক্সাম্পল দিয়ে আবার বলতেছি। why does water freeze এখানে we'll now apply these principles to explain why under certain conditions water will freeze. Ice has lower entropy than liquid water, এটা তো আমরা জানি। ice solid, tightly packed, ice হচ্ছে more ordered, তার মানে less disordered, whereas liquid water is more disordered. So entropy বেশি, entropy কম কার, যেটা খুব packed, যেটা হচ্ছে jailed, আমরা যদি বলি jailed যেটা packed, ওই জিনিসটার এন্ট্রপি কম, মানে ওর অর্ডার মানে ও খুব লেস ডিসঅর্ডার। লেস ডিসঅর্ডার মানে কি, ওর ফ্রিডম কম, ইট ক্যানট মুভ। সো সলিড যে কোনো জিনিসের লোয়ার এন্ট্রপি, এন্ড লিকুইড শুড হ্যাভ হায়ার এন্ট্রপি দ্যান দ্য সলিড। সো এগুলো আমরা আগেই ডিসকাস করছি। সো দেখো, আইস টু ওয়াটার, তার মানে সলিড টু লিকুইড যদি কোনো কিছু হয়, দেখো তুমি একটা জিনিসকে বলতেছো যে একটা লোয়ার এন্ট্রপি থেকে হায়ার এন্ট্রপিতে যাইতে, তাই না? আইস হ্যাজ লোয়ার এন্ট্রপি দ্যান লিকুইড ওয়াটার, বোঝা যাচ্ছে কথাটা? ট্রান্সফরমেশনটা কি? সিস্টেমের ট্রান্সফরমেশন। ধরো টেস্ট টিউবের ভিতরে আইস আছে, এটা তো সিস্টেম, তাহলে আইস যেটা আছে ভিতরে, আইসের ধরো পিস অফ আইস, এইটা তো আইসটা মানে সলিড ওয়াটার যেটা আইস, এইটাই তো সিস্টেম। তাহলে সিস্টেম দেখো, ডেল্টা সিস্টেম ইজ নেগেটিভ হইতেছে কেন? তুমি ice has lower entropy than liquid water, so delta system is negative. The process is exothermic, so delta surrounding is positive. So এই প্রসেসটা তুমি জানো যে যখন আইসটা লিকুইড ওয়াটার হয় তখন এটার ইয়েটা বেড়ে যায়, ডেল্টা এইচ ইজ নেগেটিভ, মানে এক্সোথার্মিক, তখন এটা হচ্ছে পজিটিভ হয়ে যায় সারাউন্ডিংটা, মানে ডেল এইচ বাই টি এই ভ্যালুটা পজিটিভ হয়ে যায়। সো এটা যদি হয় তাহলে we now can calculate the delta S total for the change of water in ice plus 5 degree. দুইটা টেম্পারেচার আমরা দেখতে চাই, প্লাস 5 ডিগ্রিতে কি আর নেগেটিভ 5 ডিগ্রিতে কি। দেখো, ওয়াটার লিকুইড ইজ ফর্মিং ওয়াটার সলিড, ওয়াটার লিকুইড ইজ ফর্মিং ওয়াটার সলিড। এটা কি বলতেছে? ice is lower entropy than the process is exothermic, so delta S total is, we will now apply these principles to explain why under certain water will freeze. আচ্ছা, ওয়াটার ফ্রিজ হবে এটা আমরা দেখাইতে চাইতেছি, নট সলিড টু লিকুইড। আমি এটা একটু ভুল বলছি, লিকুইড টু সলিড এটা দেখাইতে চাইতেছে, এটা ভুল বলছি। তাহলে লিকুইড ওয়াটারের এন্ট্রপি বেশি, সলিড ওয়াটারের এন্ট্রপি কম। সো এটা যদি আমরা দেখি তাহলে নরমালি এটা হওয়ার কথা না, কারণ এন্ট্রপি কমে যাইতেছে। এটা কি বোঝা যায়? আরেকবার লিখি, লিকুইড water in liquid form is turning water in solid form. এটা এন্ট্রপি নেগেটিভ না, এটা মানে সিস্টেমের এন্ট্রপি, বোঝা যায়? জি স্যার।
তাহলে Yes, এন্ট্রপি sir. যদি নেগেটিভ হয় তাহলে এটা এন্ট্রপি কিসের নেগেটিভ? ডেল্টা সিস্টেম নেগেটিভ, কিন্তু টোটাল না। আমাদেরকে টোটাল ক্যালকুলেট করা লাগবে। আমাদের দেখা লাগবে যে ওয়াটার লিকুইড যখন ওয়াটার সলিড হইতেছে, এটা ডেল্টা এইচটা নেগেটিভ, এটা ডেল্টা এইচ ইজ নেগেটিভ, তার মানে সারাউন্ডিংটা পজিটিভ। এই যে সারাউন্ডিং ইজ পজিটিভ। তাইলে এট +5 ডিগ্রি এন্ড -5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ঘটনাটা কি হইতেছে দেখি চলো। এন্ট্রপি অফ ওয়াটার, এটা তোমার এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা দেয়া থাকবে। হ্যাঁ, কোয়েশ্চেন, এটা এইটুকু পুরাটা কোয়েশ্চেন, এইটুকু। এন্ট্রপি অফ ওয়াটার দেয়া আছে, এন্ট্রপি অফ আইস দেয়া আছে। আমরা যদি ক্যালকুলেট করি সিস্টেম কি, আমরা জানি সিস্টেম হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। সিস্টেম ডেল্টা এস সিস্টেম কিভাবে ক্যালকুলেট করি? এন্ট্রপি এস নট, এন্ট্রপি অফ প্রোডাক্ট মাইনাস এন্ট্রপি অফ রিঅ্যাক্টেন্ট, সামেশন আর কি, যতগুলো প্রোডাক্ট যতগুলো রিঅ্যাক্টেন্ট থাকবে। এখানে প্রোডাক্ট দেখো কত আছে, প্রোডাক্ট হচ্ছে এখানে আমাদের সলিড ওয়াটার। সলিড ওয়াটার কত? এই যে দেখো আইস 47.9, সো 47.9 মাইনাস রিঅ্যাক্টেন্ট হচ্ছে এখানে ওয়াটার, লিকুইড ওয়াটার, তাহলে এটা হচ্ছে 69.9, সো 69.9। আমি আবার লিখতেছি যাতে তোমরা ধরতে পারো জিনিসটা। সো দেখো -22 জুল পার কেলভিন পার মোল আসছে। এটা কি সবাই বুঝছো যে সিস্টেম কিভাবে ক্যালকুলেট করা লাগে? ডেল্টা সিস্টেম সব সময় প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, আর এন্ট্রপি ভ্যালুগুলো এগুলো দেয়া থাকবে কোশ্চেনে। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, এখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা দেয়া আছে দেখো, -6010 জুল পার মোল। নরমালি সব ভ্যালু কিন্তু কিলো জুল পার মোলে থাকে, এভাবে থাকবে না কোয়েশ্চেন পেপারে, কিন্তু এইভাবে থাকে না। কোয়েশ্চেন পেপারে থাকবে হচ্ছে -6.010 কিলো জুল পার মোল। সো ডেল্টা এইচ এর ভ্যালু যেটাই দেয়া থাকবে, কিলো জুল পার মোলকে তোমাকে মাস্ট জুল পার মোলে কনভার্ট করে নিতে হবে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে। কারণ কি? কারণ সিস্টেমের ভ্যালু তুমি যেটা পাইতেছো, এন্ট্রপি সবসময় জুল পার কেলভিন পার মোলে দেয়া থাকে, জুল পার কেলভিন পার মোলে দেয়া থাকে। তাহলে এটা অবশ্যই জুল পার মোলে আমাদের দরকার। একটা কিলো জুল আর একটা জুল থাকলে কিন্তু হবে না। তাহলে দেখো এখানে যেহেতু জুল পার মোলেই দেয়া আছে ডেল্টা এইচ এর ভ্যালুটা, আমরা ডিরেক্টলি এটা নিয়ে নিছি। এটা হচ্ছে ফার্স্ট গেল সিস্টেম। সারাউন্ডিং কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি বলছি, ডেল্টা এস সারাউন্ডিং ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই টি, ডেল্টা এইচ বাই টি। তাহলে দেখো নেগেটিভ সাইন আর সামনে একটা নেগেটিভ সাইন কিন্তু আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমাদের ডেল্টা এইচ এর ভ্যালুতে একটা নেগেটিভ সাইন আছে সিন্স ইট ইজ এক্সোথার্মিক। সো -6010 ডিভাইডেড বাই, এই দেখো এখানে আমরা +5 ডিগ্রিতে বের করতেছি। তাহলে +5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? সেন্টিগ্রেডকে অবশ্যই ক্যালভিনে নিতে হবে, কারণ এখানে ইউনিটগুলো ক্যালভিনে আছে, সবসময় ক্যালভিনে নেওয়া লাগবে। তাহলে আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 273 কেলভিন। তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 5 কেলভিন, সো 278 কেলভিন। ক্লিয়ার? তাহলে 278 দিয়ে আমরা ডিভাইড করলে +21.6 জুল পার কেলভিন পার মোল বের হইছে, এটা হচ্ছে ডেল্টা সারাউন্ডিং। তাহলে আমরা যদি ডেল্টা টোটাল নেই, দেখো ডেল্টা টোটাল কি হইছে, পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ। দেখো সিস্টেম ইজ মোর নেগেটিভ দেন দ্য সারাউন্ডিং। তাহলে এই ডেল্টা টোটাল মানেই তো সিস্টেম প্লাস সারাউন্ডিং। তাহলে সিস্টেম থেকে সারাউন্ডিং যদি বাদ দেই বা সারাউন্ডিং থেকে সিস্টেম যদি ডিডাক্ট করি, তাহলে আমরা দেখতেছি যে সিস্টেম ইজ আ বিট মোর নেগেটিভ দেন দ্য সারাউন্ডিং। সো দ্য ওভারঅল ভ্যালু ইজ -0.4 জুল পার কেলভিন পার মোল। ডেল্টা টোটাল যদি নেগেটিভ হয়, ইট ইজ নেভার পসিবল যে রিঅ্যাকশন থার্মোডাইনামিক্যালি ফিজিবল হবে, আমরা আগেই বলে দিয়েছি। স্যার তো স্পন্টেনিয়াস রিঅ্যাকশন না, তার মানে এটা স্পন্টেনিয়াসলি হবে না। তার মানে এর জন্যই -5 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার ওয়াটার কখনো আইস হয় না, মানে -5 না তো +5। তুমি আমরা কি জানি আইসের মেল্টিং পয়েন্ট কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড না? +5 ডিগ্রি সেন্টিগ্রেডেও আইস মানে ওয়াটার, +5 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার টেন্ড টু বি ইন লিকুইড ফর্ম। ওয়াই? বিকজ দ্য এন্ট্রপি চেঞ্জ এট 5 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ নেগেটিভ। So ice to water to ice is never feasible at +5 degree centigrade. But on the other hand, দেখো -5 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো সারাউন্ডিংটা তো পজিটিভ ছিল। এখন তুমি টেম্পারেচার
নেগেটিভ 5 ডিগ্রি করছো, নেগেটিভ 5 ডিগ্রি মানে কত? 273 মাইনাস 5 কত হয়? 268। 268 এখন যখন 268 দিয়ে ডিভাইড করছো, দেখো সারাউন্ডিং এর ভ্যালুটা একটু বেশি পজিটিভ হয়ে গেছে, পজিটিভ 22.4। এখন তুমি ডিডাক্ট করে দেখো পজিটিভ 0.4 আসতেছে, তার মানে এট নেগেটিভ 5 ডিগ্রি সেন্টিগ্রেড this reaction মানে water, liquid water will turn to ice. This is feasible. Why? Because total entropy change is positive. বুঝতে পারলে? জি স্যার। তাইলে দেখো কত মজার জিনিস, কিন্তু যদি ভালো করে চিন্তা করতে পারো, একটা রিয়াকশন ফিজিবল নাকি ফিজিবল না, ন্যাচারালি হবে কি হবে না এট এ পার্টিকুলার টেম্পারেচার, এটা তুমি যে কোনো রিয়াকশনের ক্ষেত্রেই তুমি বের করে ফেলতে পারবা যদি দেখো ডেল্টা এস টোটাল ইজ পজিটিভ, দ্য রিয়াকশন is thermodynamically the reaction is feasible. But question will remain. What question will remain, Shreya? Even if delta S total is positive, a reaction feasible now হইতে পারে কেন? কি হইলে thermodynamically তো feasible, but আরেকটা কি feasibility চেক করা লাগবে? কাইনেটিক স্টেবিলিটি। কাইনেটিক ফিজিবিলিটি। স্টেবিলিটি আর ফিজিবিলিটি হচ্ছে উল্টা টার্ম আর কি। একটা রিয়াকশন কাইনেটিক্যালি মানে একটা রিয়াকশন ফিজিবল মানে কি, এই রিয়াকশনের রিয়াক্ট্যান্ট গুলো আনস্টেবল, মানে রিয়াকশন গুলো স্টেবল না, ওরা প্রোডাক্ট ফর্ম করে ফেলতেছে, তার মানে রিয়াক্ট্যান্টস আর ভেরি আনস্টেবল, মানে রিয়াকশনটা ফিজিবল। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। সো ইভেন মানে ডেল্টা এস টোটাল, ইফ দ্য ডেল্টা এস টোটাল ফর আ পার্টিকুলার রিয়াকশন ইজ পজিটিভ, the reaction is thermodynamically feasible. Last ক্লাসে আমরা এটা ডিটেইল ডিসকাস করছি, যারা ক্লাস মিস করছো প্লিজ গো থ্রু দ্য ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার। এন্ট্রপির আমরা 2টা ক্লাস করছি, সবগুলোর ভিডিও পোস্ট করা আছে, সবগুলো দেখে নিবা, ভেরি ইম্পর্টেন্ট। না দেখলে কিন্তু এগুলো বুঝবা না, মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, so delta S thermodynamic feasibility you need to check how delta S total কি পজিটিভ না নেগেটিভ এটা দেখতে হবে। সেকেন্ড, কাইনেটিক ফিজিবিলিটি, একটা রিয়াকশন থার্মোডাইনামিক্যালি ফিজিবল মানে ডেল্টা এস টোটাল পজিটিভ, স্টিল একটা রিয়াকশন প্র্যাকটিক্যালি নাও হইতে পারে কেন? একটাই অ্যান্সার, এটা হচ্ছে মেবি দ্য EA activation energy of that reaction is very high. হ্যাঁ, সো মেবি ইগনিশন ইজ রিকোয়ার্ড অর সাম এনার্জি নিড টু বি গিভেন। যেমন ধরো আমরা লাস্ট ক্লাসেও যেটা ডিসকাস করছি যে হাইড্রোজেন এন্ড অক্সিজেন উইল রিঅ্যাক্ট টুগেদার টু ফর্ম ওয়াটার, এই রিয়াকশনের ডেল্টা এস টোটাল ইজ পজিটিভ মানে লার্জ পজিটিভ ভ্যালু, স্টিল দিস রিয়াকশন ডাজ নট অকার আনটিল ইট ইজ ইগনাইটেড। একটা ফ্লেম যদি তুমি না দাও, স্পার্ক না দাও, তাহলে এই রিয়াকশন কখনো ফিজিবল হবে না, ন্যাচারালি হবে না। কেন? বিকজ ওই যে স্পার্ক যেটা দিতেছো, it will provide the activation energy which is required to initiate the reaction. After the reaction has been initiated, then the reaction will go spontaneously. আর কিছু তোমার পড়া লাগবে না, বুঝা যায়? জি স্যার। আচ্ছা, ভুলো না কিন্তু। তাহলে এই ডিসকাশন আমাদের হয়ে গেল এইটুকু। তাহলে এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো দেখবা, চেক পয়েন্টস নিজেরা করবা, করে আমাকে ফিডব্যাক দিবা পারতেছো কিনা। আমি দিয়ে দিব, তোমরা আগে নিজেরা ট্রাই করো, এরপর তো আমি মার্ক স্কিম পরে দিয়ে দিব, নিজেরা ট্রাই করো। আচ্ছা, আমরা এটাতে চলে যাব, আন্ডারস্ট্যান্ডিং এন্ট্রপি চেঞ্জেস। আন্ডারস্ট্যান্ডিং এন্ট্রপি চেঞ্জেস, দেখো একটা রিয়াকশনের একটা হচ্ছে তুমি ডেল্টা এস টোটাল ক্যালকুলেট করে তুমি বলতেছো যে ওয়েদার রিয়াকশন ইজ ফিজিবল অর নট, বাট জাস্ট কোয়ালিটেটিভলি মানে কোয়ান্টিটেটিভলি মানে তো কাউন্ট, মানে আমরা এতক্ষণ হচ্ছে কোয়ান্টিটেটিভলি দেখলাম, কাউন্ট করে দেখলাম যে ডেল্টা এস টোটাল ইজ পজিটিভ, বাট একটা রিয়াকশনের চেহারার দিকে তাকায়া, ফেসের দিকে তাকায়া তুমি বলে দিতে পারবা এই রিয়াকশনটা কি থার্মোডাইনামিক্যালি ফিজিবল হবে কি হবে না। সো আমাদের কিছু ওয়ে আছে, এটা দেখলেই আমরা বুঝতে পারি। যেমন ধরো এক্সাম্পল 1, এইটা একটা টাইপ অফ রিয়াকশন। এখানে দেখো 2 moles of liquid and 1 mole of solid, একটা 2 moles of aqueous, 1 mole of liquid, 1 mole of gas ফর্ম করছে, ঠিক আছে? তাইলে এই রিয়াকশনটা, since the reaction is endothermic, delta S surrounding will be negative, however there is a large increase of the entropy of system because it is a production of liquid and a solid. This magnitude of delta system is greater than delta surrounding, and this makes delta total positive, so the reaction is thermodynamically spontaneous. মানে এখানে যেটা বলতেছে এটা হচ্ছে even though the reaction
is endothermic. So reaction একটা রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, এটা ডেল্টা এইচ যদি পজিটিভ হয়, তাহলে সারাউন্ডিং এর ভ্যালু সবসময় নেগেটিভ হবে। ডেল্টা এইচ অফ আ রিঅ্যাকশন যদি পজিটিভ হয়, তাহলে এটার সারাউন্ডিং এর ভ্যালু সবসময় নেগেটিভ হবে। সেই রিঅ্যাকশনের তোমার ডেল্টা এইচ এর ভ্যালু দেয়া আছে। আমাকে জিজ্ঞেস করতেছে যে এই রিঅ্যাকশনটা কি থার্মোডাইনামিক্যালি ফিজিবল কি ফিজিবল না, এটা আমাকে বের করতে বলতেছে। তো আমি দেখতেছি যে এখানে 2 মোলস লিকুইড আর 1 মোল অফ সলিড আছে। সো টোটাল 3 মোলস অফ মলিকিউলস, একটা সলিড, 1 মোল সলিড এন্ড 2 মোলস লিকুইড মিলে দেখো শুধু ডিসঅর্ডার বাড়তেছে। 2 মোলস অফ অ্যাকুয়াস ফর্ম করছে, মানে দে আর মোর ডিসঅর্ডার দেন দ্য সলিড, এন্ড 1 মোল অফ লিকুইড আবার ভেরি ডিসঅর্ডার্ড একটা মলিকিউল ফর্ম হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সো আমি দেখতেছি যে সিস্টেমটা কোয়াইট লার্জলি পজিটিভ হওয়ার কথা। এক নাম্বার। একটা হচ্ছে স্টেট সিম্বল দেখে তুমি বুঝতে পারবা যে স্টেট সিম্বল সলিড থেকে এন্ড লিকুইড থেকে অ্যাকুয়াস লিকুইড গ্যাস এগুলা ফর্ম করতেছে। তার মানে দেখা যাইতেছে যে রিঅ্যাকট্যান্টের যে মলিকিউলগুলো ওদের যে স্টেট সলিড এন্ড লিকুইড, এটার চেয়ে প্রোডাক্টের মলিকিউলস গুলা অনেক ফ্রিলি মুভ করতে পারে সোসাইটিতে অর এনভায়রনমেন্টে। বোঝা যায়? তাহলে এইটা ইটস আ মার্কিং পয়েন্ট যে সিস্টেম টা লার্জলি ডেল্টা সিস্টেমের ভ্যালু অর এন্ট্রপি অফ সিস্টেম লার্জলি পজিটিভ হওয়ার কথা। ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে দেখো ইন দ্য লেফট হ্যান্ড সাইড উই হ্যাভ 3 মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস, বাট ইন দ্য প্রোডাক্ট সাইড উই হ্যাভ 4 মোলস অফ থিং। তাহলে আমরা বলছি যে আগেও তোমাদেরকে বলছি যে 3 মোলস, তিনটা মলিকিউলকে তুমি পারমুটেশন কম্বিনেশন করে যত টাইপের অ্যারেঞ্জমেন্ট দিতে পারবা, যদি 4টা মলিকিউল হয় ওগুলার পারমুটেশন কম্বিনেশনে ডিফারেন্ট টাইপের আরো অনেক বেশি তোমার কম্বিনেশন পসিবল, মানে ডিফারেন্ট ইয়ে পসিবল। যেমন ধরো 1 2 3 4 যদি 4টা হয় তাহলে কিভাবে সম্ভব দেখো, 1 2 3 4 4 3 2 1 1 3 4 2। সো এইভাবে তিনটা দিয়ে যত বেশি পসিবল, 4টা দিয়ে অ্যারেঞ্জমেন্ট আরো বেশি পসিবল না? জি স্যার। তাহলে এই যে ওরা তার মানে নিজেদেরকে মেনি ডিফারেন্ট ওয়েতে ওরা কম্বিনেশন করতে পারবে। সো এই যে কম্বিনেশনের ইয়েটা যত বেশি থাকবে, মানে কম্বিনেশনের ওয়েটা যত বেশি থাকবে, এর মানে হচ্ছে ওই পার্টিকুলার সেক্টরটার এন্ট্রপি অনেক বেশি থাকবে সব সময়। এটা আমরা আগেও বলছি যে ওদের ডিসঅর্ডার হওয়ার যে স্টাইল ফরম্যাট ওইটা অনেক বেশি থাকবে। তার মানে গ্রেটার দ্য নাম্বার অফ মলিকিউলস ইন আ সাইড, ওই সাইডে স্পন্টেনিয়াসলি রিঅ্যাকশন মুভ করার চান্স বেশি। তাইলে তুমি দুইটা জিনিস বললাম এখানে, একটা হচ্ছে স্টেট সিম্বলের কি হইতেছে, স্টেট সিম্বল যেদিকে বেশি ফ্রিলি মলিকিউল মুভ করতে পারবে ওদিকে তোমার রিঅ্যাকশন বেশি ফিজিবল হওয়ার চান্স আছে, মানে ডেল্টা সিস্টেম পজিটিভ হওয়ার চান্স আছে, নাম্বার 1। নাম্বার 2, যদি কম রিঅ্যাকট্যান্ট পার্টিকেলস থেকে বেশি প্রোডাক্ট ফর্ম হয় তাহলে ওইটাও স্পন্টেনিয়াসলি মুভ করার চান্স আছে, মানে ডেল্টা সিস্টেম is usually has a positive value. আমি কি এই দুইটা পয়েন্ট বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলো সিম্পল জিনিস, সিম্পলি মনে রাখো, খেয়াল রাখো, খুব কঠিন না, এগুলা খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে এই জিনিসগুলো। আমরা যখন একটু প্র্যাকটিস করব খুব ইজিলি ইয়ে করতে পারবো। এক্সাম্পল 2 দেখো, ব্যারিয়াম ক্লোরাইড। ও আচ্ছা, আমি একটা জিনিস বারবার ভুলে যাইতেছি, এটা আজকে খেয়াল রাখতে হবে, তোমাদের কপি চেক করার লাস্ট যে টেস্টটা দিছো এটা কপি চেক করে নিই। এক্সাম্পল 2, নেহা কি ক্লাসে আছো? নেহা আচ্ছা স্যার। একটু রেসপন্স করো। তুমি দেখছিলা ভিডিওগুলো, আগের ভিডিওগুলো? জাস্ট এন্ট্রপির ভিডিওগুলো অ্যাট লিস্ট দেখো। কাইনেটিক তোমাকে পরে কভার করতে হবে, সব একসাথে কভার করতে পারবে না, বাট এন্ট্রপির 2টা ক্লাস মিস করছো তুমি। ওই 2টা ক্লাসের ভিডিও দেয়া আছে গুগল ক্লাসরুমে, ইমিডিয়েটলি দেখে নিবা, দেন ইউ ক্যান লিংক। ওকে, গোইং ব্যাক। Example 2, barium hydroxide dot 8H2O, দেখো 2 moles of ammonium chloride is forming ammonium chloride solid, water and ammonia gas. তাহলে দেখো দুইটা সলিড থেকে solid, liquid and gas form করতেছে। So delta system should be positive, number 1. Number 2, এখানে দেখো mole of reactant হচ্ছে 2 and 1, 3 mole of solid
is forming 1 mole solid, 10 moles of liquid and 2 moles of gas. 2, 10, 12 and 1, 13 moles of products is forming. So in both way, delta system should be positive. ঠিক আছে? So the reaction should be spontaneous. ঠিক আছে? At least delta system has a large positive value that we can expect. Example 3 again, দেখো একটা সলিড একটা গ্যাস থেকে একটা সলিড ফর্ম করছে, একটা সলিড আর একটা গ্যাস থেকে একটা সলিড ফর্ম করছে। এখানে how many moles of reactant? 1.5 moles of reactant, 1.5. 1 mole. তাহলে একটা সলিড আর একটা গ্যাস থেকে একটা সলিড ফর্ম করছে, দেখো it becomes more ordered, less freedom. Now the molecules has or atoms has less freedom to move around. তাইলে আমরা বলতে পারি যে এক্সাম্পল 3 তে ডেল্টা সিস্টেম শুড বি নেগেটিভ ভ্যালু। দেখো ডেল্টা সিস্টেম ইজ নেগেটিভ, ঠিক আছে? কারণ বোথ ওয়েতে নাম্বার 1 হচ্ছে মোলস অফ প্রোডাক্ট কমে গেছে রিঅ্যাক্ট্যান্টের চেয়ে, নাম্বার 1, সো ডেল্টা সিস্টেম শুড বি নেগেটিভ। সেকেন্ড, একটা সলিড আর একটা গ্যাস মিলে একটা সলিড ফর্ম হচ্ছে, তাহলে ইট ইজ বিকামিং মোর প্যাকড। হ্যাঁ, তাহলে এইখানেও আমরা বলতে পারি যে from this sense we can say যে এই রিঅ্যাকশনটা delta system should be negative. Clear? জি স্যার। Yes, sir. Okay, thank you. স্যার এমনি একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলে তো। স্যার মনে করেন আপনার রিঅ্যাক্টেন্টে সলিড আছে কিন্তু আপনার প্রোডাক্ট মনে করেন গ্যাস বা লিকুইড বেশি, তো স্টেট সিম্বল অনুযায়ী এনট্রপি বেশি, কিন্তু মনে করেন মোলস হচ্ছে রিঅ্যাক্টেন্টের বেশি আর প্রোডাক্টের কম। I understand. Then in that case you need to go for quantitative determination. তুমি কোয়ালিটেটিভলি তো বাইর করতে পারতেছো না, কারণ আমরা কেন বাইর করতে পারবো না? কারণ এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে নাম্বার অফ মোলস কমে গেছে, আবার স্টেট সিম্বল দেখে মনে হইতেছে যে ডেল্টা সিস্টেম ইজ পজিটিভ, whereas নাম্বার অফ মোলস দেখে মনে হইতেছে ডেল্টা সিস্টেম ইজ নেগেটিভ। তাহলে তোমাকে কোয়ান্টিটিভ ডিটারমিনেশনে যাইতে হবে। আমরা তো বলতেছি না যে তুমি দেখা সব রিঅ্যাকশনে বলে দিতে পারবা যে সিস্টেম পজিটিভ হবে না নেগেটিভ হবে, বুঝছো সামির? But it is a way to determine. It is a way to determine যে একটা রিঅ্যাকশন দেখে আমরা বলতে পারি, অনেক রিঅ্যাকশন দেখে বলা যায় যে এটা পসিবল কি পসিবল না। আচ্ছা, সো এগুলা তোমরা নিজেরা পড়বা, আমি জাস্ট এক্সাম্পল দেখাবো। ডিসলভিং আয়নিক সলিড ইন ওয়াটার, এটা আরেকটা চেঞ্জ। এই চেঞ্জটার ক্ষেত্রে আমরা সেম জিনিসটা বুঝাইতে চাই। এই দেখো ডেল্টা ইজ সলিউশন, delta surrounding is equal to, again same thing, delta is total use system plus surrounding. এখানে since an ionic solid will be dissolving water, এই চেঞ্জটা আমরা দেখতে চাইতেছি, এর জন্য ডেল্টা এইচ কে আমরা ডেল্টা এইচ সলিউশন বলতেছি। ঠিক যেভাবে আমরা ডেল্টা এইচ ফর্মেশন, ডেল্টা এইচ কম্বাশন, ডেল্টা এইচ রিঅ্যাকশন, ডেল্টা এইচ নিউট্রালাইজেশন, অ্যাটমাইজেশন পড়ছিলাম, ডেল্টা এইচ সলিউশন মানে একটা সলিউশন যখন আমরা মেক করছি, একটা সল্টকে যখন ডিসলভ করছি ওয়াটারে, মেবি 1 mole of salt, ওইটা ডিসলভ যখন করছি তখন ডেল্টা এইচ চেঞ্জ অফ এনথালপিটা কেমন, এটা হচ্ছে ডেল্টা এইচ সলিউশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন এরকম একটা যদি ইয়ে থাকে, আমাদেরকে একটা সলিউশনের ইয়ে যদি বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো? দেখো, লেট আস হ্যাভ আ ক্লোজ লুক অ্যাট দ্য ডিসলভিং অফ অ্যামোনিয়াম নাইট্রেট crystals in a water of at 298 Kelvin temperature. Mentioning temperature is very very important. হ্যাঁ, টেম্পারেচার ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। টেম্পারেচার চেঞ্জ হইলে দেখবা ফর চেঞ্জিং দ্য টেম্পারেচার একটা রিঅ্যাকশন ফিজিবল হয়ে যাইতেছে, টেম্পারেচার বাড়াইতেছো বা কমাইতেছো রিঅ্যাকশনের ফিজিবিলিটি চেঞ্জ হয়ে যাইতেছে, স্পেশালি থার্মোডাইনামিক ফিজিবিলিটি। এন্ড টেম্পারেচার ইজ নট আ কাইনেটিক টার্ম, ইটস আ থার্মোডাইনামিক টার্ম সো ফার। কাইনেটিক্স এর সাথেও টেম্পারেচারের কিছু রিলেশন আছে। আমরা ওই যে আরহেনিয়াস ইকুয়েশন পড়ছি, যদি তোমাদের খেয়াল থাকে, তোমার জি স্যার, ln k and 1/t, সো এখানে কাইনেটিক্স এর সাথেও টেম্পারেচারের কিছু রিলেশন আছে। বাট যখন আমরা কাইনেটিক ফিজিবিলিটি বলবো, everything will be considered based on activation energy, because within the term of activation energy, temperature, rate constant, everything is inside the activation energy term, তাই না? বোঝা যায় কথাটা? জি স্যার। মানে সবকিছু কাইনেটিক ফিজিবিলিটির জন্য যত টার্ম আছে সবকিছু অ্যাক্টিভেশন এনার্জির ভিতরেই আছে। দ্যাটস ওয়াই আমরা আলাদা আলাদা করে সবগুলোকে দেখতে চাই না, রাদার অ্যাক্টিভেশন এনার্জি মানেই আমরা এটা দিয়ে শেষ করে দিতে চাই। কারণ আমরা যদি এখানে থার্মোডাইনামিক স্টাডি করতেছি,
আমরা যদি বারবার করে অ্যাক্টিভেশন এনার্জির ডিটেইল ফরমেশন গুলোকে নিয়ে আসতে চাই, দ্য ডিসকাশন উইল বি ভেরি কমপ্লিকেটেড। দ্যাটস ওয়াই আমরা কাইনেটিক স্টাডি আগে করে নিছি চ্যাপ্টার 1 এ, এখন থার্মোডাইনামিক স্টাডি করতেছি এবং থার্মোডাইনামিক স্টাডি করার সময় জাস্ট মাথায় রাখতেছি যে থার্মোডাইনামিক ফিজিবিলিটি থাকলেই একটা রিঅ্যাকশন ফুললি হবে না, ফিজিবল হবে না, আমাদেরকে কাইনেটিক্সটা দেখা লাগবে। এন্ড কাইনেটিক্স এর জন্য আমরা জাস্ট একটা টার্ম ইউজ করতেছি, if we have low activation energy then the reaction should be kinetically feasible. But thermodynamic feasibility we will check in detail by calculating the delta S total value. So এটা হচ্ছে জিনিসটা আমি বারবার করে বলতেছি so that you can understand what is happening here. আচ্ছা, এখানে দেখো অ্যামোনিয়াম নাইট্রেট is dissolving water to form ammonium ion and nitrate ion. So solid aqueous দেখেই মনে হইতেছে যে এটা সিস্টেমটা পজিটিভ হওয়ার কথা। ডেল্টা সলিউশন দেয়া আছে পজিটিভ 25.8, এইটুক কিন্তু কোয়েশ্চেন, এইটুক পর্যন্ত তোমার এক্সাম হলে তোমাকে কোয়েশ্চেনটা এইটুক পর্যন্ত দেয়া থাকবে, এই ইনফরমেশন গুলো সব দেয়া থাকবে। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, এই তিনটার এন্ট্রপি ভ্যালু গুলোও দেয়া থাকবে এখানে একটা বক্সের মধ্যে, কোয়েশ্চেনের মধ্যে দেয়া থাকবে এই এন্ট্রপি ভ্যালু গুলো। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে তোমার কোনো ওয়ারি নাই, তুমি জাস্ট সিম্পলি যেটা করবা ডেল্টা সিস্টেম ইজ ইকুয়াল টু প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, এন্ট্রপি প্রোডাক্ট যেগুলো আছে সবগুলা অ্যাড করবা, এইখান থেকে বাদ দিবা হচ্ছে রিঅ্যাক্টেন্টটাকে। এই দেখো এন্ট্রপি অফ অ্যামোনিয়াম আয়ন প্লাস এন্ট্রপি অফ নাইট্রেট আয়ন অ্যাকুয়াস স্টেটে মাইনাস এন্ট্রপি অফ অ্যামোনিয়াম নাইট্রেট হুইচ ইজ দ্য রিঅ্যাক্টেন্ট। সো আমি এই যে আমার যে এন্ট্রপির লিস্ট যেটা দেয়া আছে এখান থেকে আমি সবগুলা ভ্যালু নিয়ে নিছি জুল পার কেলভিন পার মোল। সো আমি পাইলাম ডেল্টা সিস্টেম ইজ পজিটিভ 108.7 জুল পার কেলভিন পার মোল। এবং আমরা এটাই এক্সপেক্ট করছি যে একটা সলিড অ্যাকুয়াস এন্ড অ্যাকুয়াস হইছে, সো ডেল্টা সিস্টেম শুড বি পজিটিভ, এটা দেখেই বোঝা যাইতেছে ডেল্টা সিস্টেম শুড বি পজিটিভ, বাট কোয়ান্টিটেটিভ ভ্যালু হচ্ছে পজিটিভ 108.7 জুল পার কেলভিন পার মোল। সারাউন্ডিং আমাদের টেম্পারেচারটা দেয়া আছে 298 কেলভিন, তাহলে ডেল্টা এর সলিউশনও দেয়া আছে পজিটিভ 25.8। বি ভেরি কেয়ারফুল, কিলো জুল অবশ্যই জুলে কনভার্ট করা লাগবে। সো 25.8 টাইমস 1000 জুল পার কেলভিন পার মোল, জুল পার মোল হয়ে গেল। তাহলে উপরে আছে হচ্ছে জুল পার মোল, নিচে আছে কেলভিন, তাহলে জুল পার মোল পার কেলভিন এই হচ্ছে ইউনিট। ডিভাইড করে দেখতেছি নেগেটিভ 86.6 আসছে। দুইটার ডিফারেন্স যদি দেখি, the system is more positive than the negative value of the surrounding, so the overall delta S total value is positive 22.1 joule per Kelvin per mole. So the reaction is feasible. Ki feasible? Thermodynamically feasible. So এইটা একটা টার্ম, the reaction is thermodynamically feasible since delta S total is positive একটা। সেকেন্ড আমি যেভাবে বলতে পারি, the reactants are unstable in comparison to the product. The reactant is unstable. Why? Because এটা unstable দেখেই তো এটা ভাঙা ওইটা হইছে। হ্যাঁ, সো দুই ভাবে বলা যায়। অথবা আমরা এটাও বলতে পারি the reaction, thermodynamic study থেকে আমরা বলতে পারি since delta S total is positive, the reaction should be thermodynamically spontaneous. So এগুলো সব synonymous term. Thermodynamically unstable, reactants are thermodynamically unstable, reaction is thermodynamically spontaneous, reaction is thermodynamically feasible, সবগুলা same term. I hope কোনো question নেই, ঠিক আছে? Yes, no. জি স্যার। ওকে, ভেরি গুড জব। এখন দেখো টেবিল কত মজা, দেখো এন্ট্রপি স্টাডি করলে কি সুবিধা, ডেল্টা সলিউশন, ডেল্টা সারাউন্ডিং, ডেল্টা সিস্টেম দেয়া আছে, ডেল্টা টোটাল পাইছি পজিটিভ সলিউবল, অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউবল পজিটিভ ভ্যালু, সিলভার ক্লোরাইড এন্ট্রপি দেখো ইনসলিউবল, ডেল্টা টোটাল দেখবা শুধু, এগুলো তো দেয়াই আছে। এরপর এট 298 কেলভিন সবগুলো এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, নেগেটিভ পজিটিভ সলিউবল কোনটা, ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট সলিউবল, ক্যালসিয়াম সালফেট ইনসলিউবল। মজা না? জি স্যার। জি স্যার। রাইট, সো দেখো এখন কত মজা, ডেল্টা টোটালের ভ্যালু দেখেই বলে দিতে পারতেছি যে এতদিন যেগুলো পড়ে আসছি, যে সারা জীবন দেখে আসছি সোডিয়াম ক্লোরাইড ইজ স্যার সলিউবল, সিলভার ক্লোরাইড ইজ স্যার ইনসলিউবল, কেন? দ্যাট ইজ দ্য রিজন। এখন
তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে স্যার সিলভার ক্লোরাইডটা আমি দেখতেছি এন্ট্রপি ভ্যালুটা নেগেটিভ, এটাকে আমি সিলভার ক্লোরাইডকে পজিটিভ করতে চাই, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে পজিটিভ বানানো যাবে? দেখি আমি তোমাদেরকে দেখাই। আমাকে যদি ইয়ে করতে হয়, এটাকে যদি পজিটিভ বানাইতে হয়, তাহলে ডেল্টা এস টোটাল মাস্ট বি গ্রেটার দেন 0, রাইট অর রং? গ্রেটার দেন ইকুয়াল 0 দিয়ে রাখলাম, বা গ্রেটার দেন 0 হোয়াটএভার, এভাবে দিয়ে রাখি, গ্রেটার দেন 0। এটা কি বুঝছো? জি স্যার। ইকুয়াল সাইন থাকুক, সমস্যা নাই, বা না থাকুক, ডেল্টা এস টোটাল। আচ্ছা, ডেল্টা এস টোটাল মানে কি? সিস্টেম, আমি ছোট ছোট করে লিখি, সিস্টেম প্লাস না লিখে ডিরেক্টলি লিখে ফেলি সারাউন্ডিং। আচ্ছা, ক্যালকুলেশনের একটু সুবিধার জন্য আমি এটা ইকুয়াল সাইন ইউজ করি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সিস্টেম মাইনাস ডেল্টা এইচ বাই টি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? জি স্যার। সো টি ইজ ইকুয়াল টু এদিকে যদি এটাকে নিয়ে যাই, এখানেই যদি আমি এটাকে নিয়ে যাই ডিরেক্টলি, তাহলে ডেল্টা এইচ বাই টি, সিস্টেম ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি আসে না? এই সাইডে যদি নিয়ে যাই এই ভ্যালুটাকে, জি স্যার। তাহলে টেম্পারেচার ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই সিস্টেম। ডেল্টা এইচ বাই সিস্টেম না? জি স্যার। ডেল্টা এইচ কত আছে এই রিঅ্যাকশনের? 66 কিলোজুল পার মোল, কিন্তু তার মানে 66,000। আর সিস্টেম কত? 33 জুল পার কেলভিন। 33,000। 33, ঠিক আছে? তাহলে এটা হলো জুল পার কেলভিন পার, ডেল্টা এইচ হচ্ছে জুল পার মোল। আরেকটা ক্যালকুলেশন দেখাইতেছি, কিন্তু এটা কিন্তু 3 মার্কসের জন্য আসে এই ক্যালকুলেশনটা, এখন যেটা দেখাইতেছি জুল পার মোল, আর এটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল। তার মানে কেলভিন থাকে কত আসে বলো তো? 200 না নাকি 2000? 2000? Is it 2000? আসছে 2000? স্যার জি স্যার 2000 হবে। হ্যাঁ, তাহলে দেখো 2000 হবে। 2000 কেলভিন মানে প্রায় 1750 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মেক সিলভার ক্লোরাইড soluble in water, ঠিক আছে? এর জন্য এই রিঅ্যাকশন, এই সিলভার ক্লোরাইড ইজ ভেরি ইনসoluble। বাট তোমাকে যদি জিজ্ঞেস করি যে আমি এটাকে সলিউবল বানাইতে চাই, থার্মোডাইনামিক্যালি ফিজিবল করতে চাই এই রিঅ্যাকশনকে, তাহলে কি করা লাগবে? I need to give a temperature which is more than 2000 Kelvin because it should be greater than or equal to greater than 0, আমি যেটা বলছি greater than 0, so temperature should be greater than 2000 Kelvin, greater than 2000 Kelvin. Fine. স্যার আমি যেভাবে ডিসকাশন করছি